শুধুই নিউ ভিউ এর দর্শক, আপনাদের স্বাগত। আজকে ঈদের পরের দিন। আপনারা হয়তো সবাই আহ একটু রিল্যাক্স করছেন। সারাদিন অনেক খাটাখাটনি গেছে। তো আজকে আহ ইরান ইসরায়েল যুদ্ধ থামেনি, চলছে। 21 দিন না 22 দিন হয়ে গেল, চলছে। এবং অনেক ঘটনা ঘটছে এর সাথে, এবং এর পিছনে ঘটনা ঘটছে, সামনে ঘটনা ঘটছে। অনেক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পরিবর্তন। সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। প্রথমে আমি একজন টপ ইকোনমিস্ট, স্টিভ হ্যাঙ্ক, ওনার একটি কথা দিয়ে শুরু করছি। উনি বলেছেন যে ইটস এ মোহাম্মদ আলী সিম্পটম। মোহাম্মদ আলী মানে বক্সার, যে লিজেন্ডারি আমেরিকান বক্সার মোহাম্মদ আলী। ওনার সম্বন্ধে সবাই আমরা জানি। সিম্পটমটা কি? ইরান ওয়ারের, এই ইরান ইসরায়েল আমেরিকান ওয়ারের বা গালফ ওয়ারের এই সিমটমটা কি? সেটা হচ্ছে, উনি বলছেন যে ইরানের স্ট্র্যাটেজি যেটা নিয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ আলী স্ট্র্যাটেজি। অর্থাৎ মোহাম্মদ আলী যখন বক্সিং রিং এ তার এগেনস্টে যে ফাইটার থাকতো, বক্সার থাকতো, তাদের সাথে যেই স্ট্র্যাটেজিতে উনি ফাইট করতেন, আহ, সেটার ব্যাপারে বলছেন। এটাকে বলে ডোপ দ্য রোপ। মানে মোহাম্মদ আলী ফোরম্যানের সাথে, ফোরম্যান তখন বিশ্ব চ্যাম্পিয়ন আর মোহাম্মদ আলী মাত্র এসছেন। তো মোহাম্মদ আলী যেটাকে বলে আন্ডারডগ, মানে ফোরম্যান জিতবেই, দেখা যাক মোহাম্মদ আলী কি করে, এরকম একটা ব্যাপার। তো মোহাম্মদ আলী স্ট্র্যাটেজিটা নিলেন যে উনি এটাকে বলে ডোপ দ্য রোপ, মানে যে রিং থাকে বক্সিং ইয়াতে, আহ, আহ, তো ওই রোপ, ডোপ দ্য রোপ মানে উনি রোপে হেলান দিয়ে দিয়ে বক্সিং করতেন। আমি আমি দেখেছি, আপনারা দেখলে দেখবেন যদি ইউটিউবে ভিডিও আছে, পাওয়া যায় ওই সময়কার বক্সিং কম্পিটিশন গুলো। তো উনি কেন করতেন এটা, বা ফোরম্যানের সাথে উনি এই স্ট্র্যাটেজি কেন নিলেন? ফোরম্যান তো খুব শক্তিশালী। তো উনি এটা করেছিলেন যে ফোরম্যানকে এক্সস্ট করে দিতেন। মানে ফোরম্যান কাহিল হয়ে যাচ্ছিল মারতে 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 মারতে, আর মোহাম্মদ আলী ঠেকাতে ঠেকাতে বা রোপে যে মানে বাউন্স করতে করতে ফোরম্যান এক্সস্ট হয়ে যাচ্ছিল। এবং মোহাম্মদ আলীর স্ট্র্যাটেজি ছিল যখন এক্সস্ট হয়ে যাবে, যখন কাহিল হয়ে যাবে, তখন ব্লোটা করা, মানে নকআউট ব্লো। তো এটা ইরানের ক্ষেত্রে এই যে ইকোনমিস্ট স্টিভ হাঙ্ক, উনি এই চমৎকার একটা অ্যানালজিটা দিয়েছেন এবং আমার খুব পছন্দ হয়েছে। পয়েন্ট হচ্ছে যে হোয়াট ইরান স্ট্র্যাটেজি ইজ, যে আমেরিকা এবং ইসরায়েলকে এক্সস্ট করে দেওয়া। এক্সস্ট মানে ওরা ছোট 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 ড্রোন, তারপরে মিসাইল মারবে, এবং ইরান বা সরি ইসরায়েল এন্ড আমেরিকা ওইটাকে ঠেকানোর চেষ্টা করবে, এবং অনেক ড্রোন মারবে বা অনেক মিসাইল দিয়ে ইন্টারসেপ্ট করবে। এই করতে করতে এক্সস্ট হবে তাদের সাপ্লাই চেইন, তাদের ড্রোন শেষ হয়ে যাবে বা ইন্টারসেপ্টর গুলো শেষ হয়ে যাবে। এইভাবে করে তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে এবং এটা খুব সাকসেসফুল। তো চমৎকার ভাবে এই স্ট্র্যাটেজিটা তারা পালন করে চলেছে। এছাড়াও আহ, নতুন যে সমস্ত ঘটনা ঘটছে, একটা খুবই ইন্টারেস্টিং, ডোনাল্ড ট্রাম্প উনি ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত জাহাজে ইরানি তেল আছে, যেটাগুলো সমুদ্রে ভাসমান এখনো, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে হয়তো যাবে বা যেতে চাচ্ছে, সেখানে ইরানি তেলবাহী জাহাজগুলো উনি বলেছেন যে এটাকে স্যাংশনের আওতার বাইরে নিয়ে আসবেন। এবং উনি এটাকে বলছেন টেম্পোরারি বেসিস। এখন যে তেলের দাম হু হু করে বাড়ছে, এটাকে কমানোর জন্য বা এটাকে স্টেবল করার জন্য উনি এই পলিসি নিয়েছেন। এবং যারা ইরানের তেল কিনছে তারা এখন খুব অনায়াসে এই সমস্ত কিনেছে, তারা এই সমস্ত জাহাজগুলো যাতে করতে পারে, এই স্যাংশনটা উনি উঠিয়ে দিয়েছেন। ইটস এ ভেরি গুড জেস্টার ফ্রম ডোনাল্ড ট্রাম্প, এবং খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন, পজিটিভ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা 1 মাসের জন্য। তো এতে দেখা যাক কি হয়। বাট অন্যদিকে আবার দেখলাম ইসরায়েল
ইরানের ইসরায়েল আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে। তো ইরান বলেছে যে হ্যাঁ অ্যাটাক করেছে নিউক্লিয়ার সাইটে, সেটা স্বীকার করেছে। এবং তারা অ্যাটমিক যারা ইউএন যারা অ্যাটমিক নিউক্লিয়ার নিয়ে যারা কাজ করেন তাদের তারাও এসেছে, ইনভাইট করা হয়েছে, তারা এসেছে, এসে তারা জায়গাটা জরিপ করেছে এবং করে দেখেছে কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি, কোনো ধরনের নিউক্লিয়ার কোনো আউটসাইড ইম্প্যাক্ট হয়নি। তো ঘটনাটা হচ্ছে এই যে ওখানে কোনো নিউক্লিয়ার ওদের কোনো কিছু ছিলই না, একটা রং সাইটে আগের ওগুলো সরিয়ে ফেলা হয়েছে। তো এটা একটা ঘটনা। তো এটা রিটেলিয়েশন ইরান কি করে আমরা জানি না, বাট এট দ্য সেম টাইম হোয়াট ইরান ডিড, ইরান একটা টেস্ট বেসিস মিসাইল ছুড়েছে, লং রেঞ্জ মিসাইল, এটাকে বলে খোরাসান এই টাইপের একটা নাম। এই মিসাইলটা ডিয়েগো গার্সিয়া যেই আইল্যান্ডটা আছে, এটা মরিশাসের পাশে, মরিশাস এই আইল্যান্ডটা ক্লেম করছে ইউকের কাছ থেকে। ইউকে অলরেডি দিয়েও দিয়েছে, তবে অ্যাডমিনিস্ট্রেশনটা রেখে দিয়েছে এই ডিয়েগো গার্সিয়া যেই বেজ আছে, ইউকে বেজ। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ইউকে কোনো জিনিস নাই, এখানে আছে হচ্ছে আমেরিকান B-2 বোমারু বিমান এবং আরো কয়েকটা ধরনের বোমারু বিমান আছে যেগুলো লং রেঞ্জে গিয়ে আম, ইয়ে করতে পারে, মানে বোম ফেলে আসতে পারে। এবং এটা কিন্তু ভারত ভারত মহাসাগরেই পড়েছে। এটা অলমোস্ট ভারতের মহাসাগরে, মানে ভারতের দক্ষিণে 200 কিলোমিটার ওর সামথিং দক্ষিণে। তো দেখা যাচ্ছে যে ভারতের দিকে এগিয়ে আসছে যুদ্ধের দামামা। এবং ইরান মিসাইল মেরেছে, একটা মিসাইল এমনি যেতে পারেনি, নষ্ট হয়ে গেছে। আরেকটা মিসাইল গেছে ওই পর্যন্ত, গার্সিয়া পর্যন্ত, কিন্তু এটা ইন্টারসেপ্টেড হয়েছে, মানে অ্যাটাক হয়নি। পয়েন্ট হচ্ছে যে এটা ইরান শো করছে যে ইরান, আমরা জানতাম যে ইরান 2000 কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করতে পারে তাদের মিসাইলের রেঞ্জ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা 4000 কিলোমিটার পর্যন্ত তারা পৌঁছে গেছে, উইচ মিনস দিস ইজ এ থ্রেট টু দ্য ওয়ার্ল্ড। এবং ডিয়েগো গার্সিয়াও এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপ, যে দেখো আমাদের রেঞ্জ কিন্তু অনেক বেশি, উই ক্যান রিচ। তো এইটা একটা বড় ডেভেলপমেন্ট ডিয়েগো গার্সিয়াতে। এছাড়াও আমরা দেখছি যে এই অ্যাটাকের পরপরই মোদি উনি একটা টুইট করেছেন যে ওনার সাথে ইরানের প্রেসিডেন্টের আহ ফোন আলাপ হয়েছে এবং উনি সেখানে বলেছেন যে এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করতে, এই সমস্ত অ্যাটাক এর ব্যাপার, হরমুজ প্রণালী খুলতে, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন, উনি টুইটারে সেটা জানিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ইরানের প্রেসিডেন্টও যে কথাগুলো বলেছে সেটা আর ওইখানে মোদির টুইটে নাই। সেখানে ইরানের প্রেসিডেন্ট বলেছে যে তুমি তো ব্রিকের আহ, আহ, তো এই হচ্ছে সিচুয়েশন। সরি, একটা মনে হয় গ্লিচ হয়েছে, টেকনিক্যাল গ্লিচ, এই জন্য আমাকে একটু থামতে হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে মোদি এই তার তেল ওইভাবে পাচ্ছে না এবং পলিটিক্যাল কারণে ভারতে মোদির অবস্থা একটু বেগতিক। তো আমরা যেটা দেখছি যে ইরান, যেটা আমি বলছিলাম যে সে এক্সস্টন একটা পলিসি নিয়েছে এবং এটা তারা রিসেন্টলি যে গার্সিয়া অ্যাটাক করেছে এটাকে বলছে 65th ফেজ অফ দেয়ার অ্যাটাক। বিভিন্ন ভাবে তারা স্ট্র্যাটেজি করে সাজিয়ে রেখেছে এবং নিউক্লিয়ার যে জিনিসগুলো তারা অন্য জায়গায় ছড়িয়ে ফেলেছে যাতে এদের এটা ধ্বংস না হয়। আহ এছাড়াও যেগুলো আরো কিছু কিছু ঘটনা যুদ্ধকালীন, যুদ্ধ ঠিক সম্পর্কিত না হলেও খুব ইন্টারেস্টিং, যুদ্ধের সাথে সম্পর্কিতও বটে। যেমন
আহ আমেরিকার যিনি কাউন্টার টেরোরিজম চিফ জো ক্যান্ট, উনি রিসেন্টলি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগের কারণ জানিয়েছেন যে উনি ইরান ওয়ারের এগেনস্টে উনি এটা চান না যে ইসরায়েল ইরানে ওয়ার করুক। তার কারণ উনি বলেছেন যে এটার কোনো ভিত্তি নেই যে ইরান আমেরিকাকে অ্যাটাক করবে, সামথিং লাইক দিস। এগুলো কোথাও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরেও আমেরিকা অ্যাটাক করেছে, তো সেটাকে উনি জাস্টিফাই করতে পারছেন না। তার কারণ উনি বলছেন যে এখন যখন গ্রাউন্ড আর্মি অন দ্য গ্রাউন্ড বা বুট অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে, মানে আর্মি নামানো হবে গ্রাউন্ডে। অলরেডি ট্রিপলি, ইউএসএস ট্রিপলি ক্যারিয়ার রওনা দিয়েছে আহ জাপান থেকে, এবং সেটা ওকানাওয়া থেকে, এবং সেটা গালফের দিকে আসছে। ওখানে 2,500 সোলজার আছে, যারা হলো কমান্ডো সোলজার। এবং ওখানে ট্যাঙ্ক আছে, ওইটা একটা বিশাল আয়োজন। ট্যাঙ্ক আছে, এয়ারক্রাফট আছে, অনেক কিছুই আছে, হেলিকপ্টার আছে, অ্যাপাচি, যে এটাকে প্রোটেক্ট করার জন্য এগুলো যাবে। তো অনেকেই বলছে যে এই সোলজারদেরকে নামানো হবে খার্গ আইল্যান্ডে, যেখানে ইরানের তেল মজুদ, এবং যেই হরমুজ প্রণালীর যেই চোক পয়েন্ট, ওটাকে তারা ক্লিয়ার করবে। ওখান থেকে তারা এই শিপগুলো যেতে যেতে পারে, এই জন্য খার্গ আইল্যান্ড তারা দখল করে নেবে। এখন এর আগে আমরা জানি খার্গ আইল্যান্ডে তারা আমেরিকান বোম মেরে ওখানে প্রায় অলমোস্ট 90 বেস, মিলিটারি বেস তারা ধ্বংস করেছে বলে দাবি করেছে, এবং ইরানও সেটাকে এগ্রি করেছে। কিন্তু তখন পর্যন্ত ওইখানে তেল খনিতে বা তেলে আমেরিকা কিছু করেনি। তার কারণ আমেরিকার প্ল্যান হচ্ছে যে তারা ওইটা দখল করে ওই তেলগুলা তারা নিয়ে নেবে, এবং 90% অফ ইরানস অয়েল ইজ দেয়ার। এখন ইরান কি করবে সেটা দেখার বিষয়। অনেকেই বলছে যে ইরান যেটা করবে সেটা হচ্ছে যে আহ ইরান অবশ্যই ফাইট করবে। ইরান অবশ্যই ড্রোন মারবে যখন হরমুজ দিয়ে যাবে এদের জাহাজটা এবং সোলজারদের নিয়ে। এছাড়াও মেক্সিকো থেকে আরেকটা শিপ রওনা দিয়েছে, ওখানেও প্রায় 2,500 সোলজার আছে। তো টোটাল 5,000-এর মতো একটা মানে আমরা সংখ্যা শুনতে পাচ্ছি। And ইরানে তো মনে করেন যে 2 লাখের বেশি এই ইসলামিক যেই আইআরজিসি, যেটা নাকি রেভলিউশনারি গার্ড ফোর্স, এরা এরা আছে, এবং এরা তো অবশ্যই এটাকে ট্যাকেল দিবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিসাইল এবং ড্রোনও আছে, যেগুলো দিয়ে তারা ওই শিপটাকে অ্যাটাক করবে। এখন দেখা যাক, বা হেলিকপ্টার বা যেটা অ্যাটাক করে। এবং ওখানে অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক আছে। অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক মানে এটা পানিতেও যায়, আবার ওটা যে গ্রাউন্ডে আবার অপারেট করতে পারে, মানে দুই উভচর ট্যাঙ্ক। এগুলো নিয়ে প্রচারণা চলছে। বাট এট দ্য সেম টাইম দেখলাম যে ট্রাম্প আবার মানে ইরানের তেলের উপরে স্যাংশন বন্ধ করে দিয়েছে। আবার দেখছি যে রাশিয়ার তেলের উপরেও স্যাংশন উঠিয়ে নিবে বলছে। হয়তো উঠিয়ে নিয়েছে, আমার কাছে ঠিক পুরো পুরো খবরটা নেই, তবে বলেছে যে হ্যাঁ এটা করা হবে। রাশিয়ার সাথে পুতিনের সাথে কথা বলার পরে। এবং পুতিন তখন বলেছিল যে তো আরেকটা কথা পুতিন বলেছিল যে তোমরা ইউক্রেন থেকে সমর্থন সরিয়ে নাও, ইন দ্যাট কেস তাহলে আমি আর ইরানকে মিলিটারি ইন্টেলিজেন্স সহায়তা করব না। এখন এগুলো অনেকের অনেক জায়গা থেকে খবর আসছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল খবরটা সেটা এখনো জানি না, বা সেটা এখনো জানানো হয়নি। তো আমাদের এই উম, পরিস্থিতিতে, আমাদের বলতে আমি বলছি যে এই আমাদের এই আজকের বিষয়ের পরিস্থিতিতে আরেকটা জিনিস আমি এখানে যুক্ত করতে চাই। এই তো গেল এগুলো ট্রাম্পের। আরেকটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ওই জো কেন্ট, উনি যে ইয়েটা করেছেন, উনি যেই রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, তারপরে উনি কিছু কিছু কথা বলেছেন। আপনারা জানেন টাকার কার্লসন একজন সাংবাদিক, তার সাথে তার ইন্টারভিউ হয়েছে। সেখানে উনি খুব একটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে যে আম, চার্লি কার্ক, আপনারা জানেন উনি একজন ইয়াং পার্সন, উনি খুব মাগা সাপোর্টার, মানে মেক আমেরিকা গ্রেট এগেইন এরকম সাপোর্টার ছিলেন। কিন্তু উনি আমেরিকার যে ইরানে অ্যাটাক, এটার এগেনস্টে ছিলেন। মেগা সাপোর্টার ম্যাক্সিমামই যুদ্ধের এগেনস্টে, যদিও এদেরকে আমরা মনে করি যুদ্ধবাজ, কিন্তু আসলে এরা ম্যাক্সিমাম, অনেকেই আছে যুদ্ধবাজ।
কিন্তু ম্যাক্সিমামই যুদ্ধের এগেনস্টে, এবং সেই জন্যই তারা ট্রাম্পকে ইলেক্ট করেছিল, যেহেতু ট্রাম্প প্রমিস করেছিল যে সব যুদ্ধ বন্ধ করে দেবে, স্পেশালি ইউক্রেন যুদ্ধ, তখন ইউক্রেন যুদ্ধ চলছিল, এবং অ্যাট দ্য সেম টাইম গাজা, ইসরায়েল গাজা। তো গাজাটা সে করেছে সাকসেসফুলি, হোক আর হোয়াট এভার ইট ইজ, কারণ এখন আবার আরেকটা নতুন ইনফরমেশন আসছে গাজার ব্যাপারে। গাজার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, গাজা মানে প্যালেস্টাইন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এই যুদ্ধের সুযোগে, এই ডামাডোলে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে তাদের যে ইলিগাল সেটেলমেন্ট সেটা বাড়ানো শুরু করে দিয়েছে অলরেডি, এবং সেখানে কাউকে থাকতে দিবে না প্যালেস্টাইনে, এরকম একটা অবস্থায় চলে গেছে, এবং এটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। আর এছাড়াও কি বলে, আহ, যেটা বলছিলাম যে এই যে চার্লি কার্ক, উনি ওনার মৃত্যুর আগে ওনাকে অ্যাসাসিনেট করা হয়েছে, মানে ওনাকে গুলি করে মারা হয়েছে, ওয়ান বুলেট, অনেক দূর থেকে। উনি একটা ইউনিভার্সিটিতে কথা বলছিলেন স্টুডেন্টদের সাথে, তখন মারা হয়েছে। কারণ চার্লি কার্ক বলছিল যে ইসরায়েল একটা থ্রেট তার জন্য। ইসরায়েলের অনেকেই যারা ডোনার আমেরিকায়, তারা তাকে থ্রেট করেছে, এবং উনি এই ইসরায়েলের যুদ্ধ ইরানে যাতে না হয় সেটা নিয়ে উনি ক্যাম্পেইন করেছেন, উনি ট্রাম্পকে সাথে এটা নিয়ে অনেক যোগাযোগও করেছেন। তো এই জোকেন বলছেন যে ইনি আহ, এই চার্লি কার্কের ব্যাপারটা, জোকেন বলছেন দেয়ার ইজ এ পসিবিলিটি, তার কারণ ওনারা যখন এটা ইনভেস্টিগেট করতে যাচ্ছিলেন কিছুটা করেছেন, তারপরে যখন আরো ইনভেস্টিগেশনের দরকার ছিল তখন ওনাকে বলা হলো, মানে ওনার ইনভেস্টিগেশনটা বন্ধ করে দেওয়া হলো, আর করতে দেওয়া হলো না ইনভেস্টিগেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কিভাবে ইসরায়েলিরা তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দমিয়ে দেয়, পৃথিবী থেকে সরিয়ে দেয়, এবং সেটার কোনো বিচারও করতে দেয় না। তো এমন অবস্থায় বোঝাই যাচ্ছে যে আমেরিকা ইজ অকুপাইড বাই ইসরায়েল। এই জাতীয় পরিস্থিতিতে আমেরিকার আসলে কিছু করার নাই। ইসরায়েল যদি বলে যুদ্ধ চলবে, আমেরিকা যুদ্ধ চালাবে। ইসরায়েল যদি বলে যুদ্ধ চলবে না, আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিবে। অলমোস্ট সামথিং লাইক দিস। ডোনাল্ড ট্রাম্প এর ইচ্ছা থাকলেও সে করতে পারছে না। এদিকে রিসেন্টলি ক্লিনটন, আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট, উনি একটা জায়গায়, উনি ওনার ইয়েতে ইউটিউব চ্যানেলের একটা উনি কথা বলেন আজকাল, এবং ওখানে উনি বলেছেন, রেকর্ডেড ভার্সন, যে এই যুদ্ধে জড়িয়েছে আমেরিকা বা ট্রাম্প বিকজ অফ নেতানিয়াহুর পলিটিক্যাল প্রবলেমের কারণে। মানে নেতানিয়াহুর বিরুদ্ধে করাপশন কেস চলছে, এবং নেতানিয়াহুর পপুলারিটি নেমে যাচ্ছে। তো নেতানিয়াহুর কারণেই ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন, নেতানিয়াহুর পার্সোনাল পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে। এবং আহ, যুদ্ধের পরে ক্লিনটন বলছেন যে যুদ্ধের পরে দেখা যাচ্ছে যে, বা যুদ্ধের সময় বা এখন দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর জনপ্রিয়তা বেড়েছে অনেক, বাট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কমে গেছে। অনেক কমে গেছে, মানে যারা ডোনাল্ড ট্রাম্পের যারা সাপোর্টার ছিল, মেগা গ্রুপ অর হোয়াট এভার ইট ইজ, তাদের কাছে প্রায় 40 পয়েন্টস নেমে গেছে, মাইনাসে চলে গেছে। মানে 40 ভাগ বেশি ছিল আগে, সেখান থেকে 40 ভাগ নেমে গেছে। আর যারা নিউট্রাল, মানে যারা নর্মাল, মানে যারা ওর সাপোর্টার ছিল না, তাদের কাছে 60 ভাগে নেমে গেছে, -60। এটা সিএনএন এর একটা জরিপ, মানে সিএনএন এর প্রকাশিত জরিপ। তো ব্যাপার হচ্ছে যে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কি করবেন? ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন যুদ্ধ আমরা সব অ্যাচিভ হয়ে গেছে, যুদ্ধ খুব তাড়াতাড়ি ছেড়ে ঠিক হয়ে যাবে। বলছেন যে হরমুজ প্রণালী তো দিয়ে আমাদের কোনো জাহাজই যায় না। আসলে তাই, আমেরিকান যে তেল এবং অন্য কিছুর জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভর করে না, করে হচ্ছে চায়না, রাশিয়া, তারপর আরো এশিয়ান যতগুলো কান্ট্রি আছে, জাপান, কোরিয়া এন্ড আদার, ফর অয়েল। তো উনি বলছেন যে তোমাদের জায়গা, তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা এটাকে পলিসিং করো।
এই জায়গাটা তোমরা ঠিক করো। এবং উনি বলছেন যে আমাদের এটা আমরা ছেড়ে দিচ্ছি, বিকজ এটা ওরা আসছে, ইউরোপিয়ান, এবং যাদের যাদের এখানে দরকার তারা আসবে এবং তারা এটা করবে। মিনওয়াইল আবার ডোনাল্ড ট্রাম্প তার বুট অন দা গ্রাউন্ড পলিসিতে উনি আবার সোলজার পাঠাচ্ছেন, উনি ক্যারিয়ার পাঠাচ্ছেন, বিভিন্ন জিনিস পাঠাচ্ছেন। তো এখন মানে দুই ধরনের, মানে আমার কাছে মনে হয় যে এটা হলো একটা থ্রেট, যে হ্যাঁ আমি পাঠাচ্ছি, আমি ওখানে দিচ্ছি, এটা একটা একদিকে থ্রেট, আরেকদিকে উনি জিনিসটাকে মিনিমাইজ করার চেষ্টা করছেন। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে যে ইসরায়েল যে রিসেন্টলি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বোম মেরেছে। তো বোম মেরেছে যেটা মানে করেছে সেটা হচ্ছে ইসরায়েলও কিন্তু, সরি, ইরানও কিন্তু ইসরায়েলের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বোম মারার একটা লিগ্যাল রাইট পেয়ে গেল। এবং এইভাবেই চলছে যুদ্ধটা। প্রথমে ইসরায়েল একটা কিছু করছে, পরে বা আমেরিকা করছে, পরে ইরান সেটাকে রিটালিয়েট করছে। তাদের ধারণা ছিল যে ইরান এটা রিটালিয়েট করতে পারবে না, কিন্তু ইরান রিটালিয়েট করছে। এবং এই যুদ্ধ যে কবে শেষ হবে সেটার কোনো আহ, ঠিক ঠিকানা নাই। কিন্তু ট্রাম্প মরিয়া হয়ে আছে এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে। তার কারণ হচ্ছে ট্রাম্পের কি বলে পপুলারিটি আমেরিকায় মানে সর্বকালের সবচেয়ে নিচে নেমে গেছে। একটা সিটিং প্রেসিডেন্টের পপুলারিটি যত ছিল এর আগে, অন্যদের বেলায়ও যত নিচেই ছিল তার থেকেও অনেক নিচে নেমে যাচ্ছে, এবং আরো নিচে নেমে যাবে যত দূর যাবে। তার কারণ হচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে আমেরিকায়। সো আমেরিকা জানেন যে আমেরিকা একটা গাড়ি, পার্সোনাল কার ছাড়া আমেরিকায় চলাচল যায় মানে দুঃসাধ্য, নিউ ইয়র্ক ছাড়া। নিউ ইয়র্কে আবার খুব ফ্যাসিলিটি, পাবলিক ফ্যাসিলিটি বেশি, কিন্তু নিউ ইয়র্ক ছাড়া আরো অন্যান্য জায়গায় সেখানে পার্সোনাল কার ছাড়া মুভ করা কষ্টকর। তো এটা প্রত্যেকটা মানুষেরই এই গ্যাস নিতে হয়, এখানে গ্যাস বলে তেলকে, তো তেল নিতে হয় গাড়ির জন্য। এবং দেখা যাচ্ছে যে মানে সপ্তাহের ভিতরে এর দাম অনেক উপরে উঠে যাচ্ছে। এবং আপনারা জানেন যে পৃথিবী জোড়া সবার ক্ষেত্রে এটা সত্য যে যদি তেলের দাম বেড়ে যায়, এনার্জির দাম বেড়ে যায়, তাহলে এটার প্রভাব সর্বক্ষেত্রে পড়ে। ফার্টিলাইজার সবচেয়ে বড়, মানে প্রত্যক্ষভাবে পড়ে ফার্টিলাইজার প্রোডাকশন, গ্যাস তেলের দাম বেড়ে গেলে। এছাড়াও কৃষিতে পড়ে, ইলেকট্রিসিটি ছাড়া সেচ প্রকল্প করা যায় না, ইরিগেশনে যাওয়া যায় না। আর যেটার একটা বড় ইয়ে হচ্ছে যে দেখছি যে ভারতে যেহেতু গ্যাস সংকট, মানুষকে তো খেতে হবে, রান্না করতে হবে। তো দেখা যাচ্ছে অনেকেই গ্রামের দিকে চলে যাচ্ছে শহর ছেড়ে। এই জাতীয় ঘটনা ঘটছে। মানুষ গ্রাম থেকে শহরে আসে রুটি রুজির জন্য, ভালো থাকার জন্য। এখন ভালো থাকার জন্য উল্টাটা ঘটছে, এবং আরো হয়তো ঘটবে ভবিষ্যতে যদি ইরানের সাথে গ্যাস দিয়ে ভারত নেগোসিয়েট করতে না পারে। এদিকে চায়না বলেই চলেছে আমেরিকাকে এবং সারা পৃথিবীকে যে এই যুদ্ধটা থামাও। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প চায়নাকেও রিকোয়েস্ট করেছে তাদের ইয়ে পাঠাতে, শিপ পাঠাতে, তাদের ইয়ে নিয়ে যেতে হরমুজ থেকে। কিন্তু চায়নার তো প্রবলেম নাই, ইরান তো এমনি চায়নাকে দিয়ে দিচ্ছে। চায়না তো এখানে মাথা, মানে ইরান তো, চায়না, রাশিয়া, এই সমস্ত দেশগুলোকে যারা আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার পক্ষ না, তাদেরকে তো ইরান হরমুজ প্রণালী থেকে আটকাচ্ছে না। এবং ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি তো আগাচ্ছি বলেছেন যে এটা হরমুজ প্রণালী ইজ ওপেন, ইট ইজ অনলি ক্লোজ ফর দোজ হু আর টাইড উইথ ইরান, সরি, ইসরায়েল অ্যান্ড আমেরিকা। তো এখানে এই ভারতেও কিছু মানে আমেরিকা ইসরায়েলের সাথে টাইট, এতে তো কোনো সন্দেহ নাই। এবং আবার ভারত চাচ্ছে আবার ইরানের কাছ থেকে তেলও নিতে। তো ইরান কতদূর কি করবে সেটা দেখা যাক। পরবর্তীতে আমরা যেটা দেখি যে আমেরিকার ভিতরেও অনেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। মানুষ সবাই রাস্তাঘাটে নেমে আসছে, আন্দোলন করছে, যুদ্ধ থামানোর কথা বলছে। সবাই এক কথা, যে এই যুদ্ধ তো আমাদের না। এবং যে আমেরিকা, মেক আমেরিকা গ্রেট এগেন, যে স্লোগান নিয়ে ডোনাল্ড ট্রাম্প, এটা আসলে রেগানের সময়কার স্লোগান, এটা ডোনাল্ড ট্রাম্প ধার করেছে। ইটস নাথিং নিউ ফর হিম, বা উনি ইনভেন্ট করেননি। আহ, এই মেগা বেঞ্চ বা মেগা যে বেস, ভোটার বেস, তারা এখন দেখছে যে ইট ইজ নট মেক আমেরিকা গ্রেট এগেন,
Actually, it is make America, make Israel great again. It is not mega, it is mega. মেক ইসরায়েল, আবার এই মিগা শব্দটা আবার ইন্ডিয়াও ইউজ করেছে মোদি সাহেব, যে মেক ইন্ডিয়া গ্রেট এগেইন, সামথিং লাইক দিস। এবং উনি নিউ ইয়র্কে, সরি নিউ ইয়র্কে না, ওয়াশিংটনে বসেই উনি এই কথাটা বলেছেন। এবং উনি বুঝেন নাই যে এই কথাটা বলাটা ওনার ঠিক হয়নি। মেক ইন্ডিয়া গ্রেট এগেইন, মেক আমেরিকা গ্রেট এগেইন এর সুরে সুর মিলিয়ে উনি যখন এই কথাটা বলছেন, দ্যাট হার্টস ট্রাম্প, এই কথাটা উনি বুঝেন নাই, যেটা আমেরিকা, এটা ট্রাম্পের ব্যাপার। এখানে মোদি আবার তার ইন্ডিয়া গ্রেট এগেন মানে। তো এই ধরনের অনেক ঘটনাগুলো আছে, আরো অনেক কিছুই আছে, যার কারণে আরএসএস এবং র এর উপরে স্যাংশন দেওয়ার কথা বলেছে। রিলিজিয়াস ফ্রিডম প্যানেল, রিলিজিয়াস ফ্রিডম প্যানেল যেটা, সেটা আবার হেড করে একজন মহিলা জায়নিস্ট। জায়নিস্ট মানে খ্রিস্টান জায়নিস্ট, এভেঞ্জেলিক্যাল জায়নিস্ট। তো তারা এই এই আরএসএস এবং আরএসএস কে স্পেশালি বলেছে যে তারা ধর্মীয় ভাবে অত্যাচার করছে। এবং এটা মনে করে ঠিক হবে না যে মুসলমানদের উপর অত্যাচার করছে দেখে এই রিলিজিয়াস ফ্রিডম প্যানেল এরা ইয়ে করেছে, কি বলে এটাকে, রিকমেন্ডেশন করেছে আরএসএস এর এগেনস্টে। অ্যাকচুয়ালি এটা হয়েছে খ্রিস্টানদের উপরে যখন অ্যাটাকটা করলো, ভারত ভুলটা করলো এই গত ক্রিসমাসে, বড়দিনে যে অ্যাটাকটা করলো তাদের যেই অনুষ্ঠান ছিল খ্রিস্টানদের, সেটা। এবং যেভাবে ভারতে দেখা যাচ্ছে যে খ্রিস্টানদেরকে আবার হিন্দুতে পরিণত করা, এই সমস্ত কাজ কারবার দেখে এই অ্যাকচুয়ালি এই রিলিজিয়াস ফ্রিডম প্যানেল ভারতের উপরে বা আরএসএস এর উপরে স্যাংশন দিয়েছে। এবং আপনারা জানেন যে প্রচুর ইন্ডিয়ান আমেরিকায় আছে, তারা অনেক হাই লেভেলে কাজ করে এবং অনেক পয়সা কড়ির মালিক, তারা প্রচুর টাকা দেয় আরএসএস। তো যেমন আমাদের ইসকন আছে, সেখানেও টাকা দেয় প্রচুর। এবং ওইভাবে টাকা নেয়। আরএসএস এর কিন্তু কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন নাই, দে আর নট লিগেল। তাদের কোনো ফান্ড, মানে ফান্ড ম্যানেজমেন্ট অটোমেটিক নাই। তো তাদের টাকা আছে কোথেকে? তাদের টাকা ওই সমস্ত এনজিও, রিলেটেড এনজিও, ইসকন টাইপের এনজিও বা এই টাইপের মুভমেন্ট, এগুলোর মাধ্যমে আসে। এবং এটা তারা তো পৃথিবীর সর্ব জায়গায় ছড়িয়ে দিতে পেরেছে। যেমন আরএসএস যখন 40s এর পরে যখন তৈরি হলো, তখন তারা ইন্ডিয়ায় তৈরি করেনি, তারা বাইরে বিদেশে এই জিনিসগুলোকে প্রচার চালিয়েছে। ফলে ওদের বিভিন্ন দেশে ব্রাঞ্চ আছে, বিভিন্ন দেশে কার্যকলাপ আছে, বিভিন্ন নামে আছে, ওখান থেকে তারা টাকাগুলা পায়। এবং এই টাকা যাতে আরএসএস না পায় সেই বন্দোবস্ত করেছে এই রিলিজিয়াস প্যানেল, রিলিজিয়াস ফ্রিডম প্যানেল। তো আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে সিচুয়েশন তৈরি হচ্ছে ইরান ওয়ার নিয়ে, তাতে ইরানের ক্ষতি তো হয়েছেই, কারণ তাদের যে ম্যাক্সিমাম যারা নেতা, তাদের খামেনি থেকে শুরু করে আরো যারা, লারেজানি এবং আরো কয়েকটা নেতা উপর র্যাঙ্কে সবাই মারা গেছে। যেটা ট্রাম্প বারবার বলছে যে আমরা কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো। কিন্তু মারা গেলেও ওই ইয়ের মতো আর কি, যেটাকে বলে হাইড্রা, বা মানে যেটা হচ্ছে সংসপ্তক, বা মানে আহ একটা মাথা কাটা গেলে আরেকটা মাথা গজিয়ে যায়, সামথিং লাইক দিস। এই জিনিস ঘটছে। এবং ইসরায়েলও থামছে না। ইসরায়েলও এটার একটা দফা রফা করবে ইরানের সাথে, তারা যতটা পারে ইরানের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কি করে, তার হাত পা কি বাঁধা, নাকি তিনি নতুন করে এটাকে সাবসিডাইজ করতে পারবে। কারণ আমেরিকায় কিন্তু উত্তেজনা বাড়ছে, কনসার্ন বাড়ছে। এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফিল করছে, কারণ তার যিনি ইয়ে আছে, কি বলে, মিনিস্টার অফ ওয়ার, এখন তারা নাম দিয়েছে, ডিফেন্স না, মিনিস্টার অফ ওয়ার। তিনি একটা স্টেটমেন্টে দেখলাম যে তিনি বলেছেন, বা মিনিস্ট্রি অফ ওয়ার থেকে বলা হয়েছে 232 জনের মতো আমেরিকান সোলজার আহত হয়েছে। যদিও তারা বলেছে যে তাদের পরে শুশ্রূষা করে 200 জনের মতো ফেরত চলে এসছে। আমরা আমরা জানি অফিসিয়ালি 13 জন মারাও গেছে। তো নতুন যে আর্মি গুলো যাবে, সেগুলোর ব্যাপারে জো ক্যান্ট বলছেন যে আমি চাই না আমার দেশের লোক আরেক দেশের
ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে তারা প্রাণঘাতী হোক বা তাদের ক্ষতি সাধন হোক, এই জিনিসটা আমি মেনে নিতে পারবো না। সেজন্যই আমি পদত্যাগ করলাম, বা আমি পদত্যাগ বাধ্য হলাম। আপনারা জানেন যে জো ক্যান কিন্তু হ্যান্ডপিক বাই ডোনাল্ড ট্রাম্প, এবং ওনাকে বলা হয় গোল্ড স্টার হাজব্যান্ড। বিকজ উনি তো কাউন্টার টেরোরিজম নিয়ে অনেক বছর কাজ করছেন, ওনার 20 বছরের অভিজ্ঞতা, এবং মিডল ইস্ট, আরব দেশ, এগুলো নিয়ে কাজ করছেন। অনেক একসময় 2000, আমি ইয়ারটা ভুলে গেছি তো, রিসেন্টলি অ্যাকচুয়ালি ওনার ওয়াইফ ওনার ওয়াইফ ওই আইসিস এর হাতে মারা যায় সিরিয়াতে। তারপর থেকে ওনার নাম মানে একটা ইয়ে হয়েছে যে গোল্ড স্টার হাজবেন্ড। তো ইনি যেটা বলছেন যে আমি চাই না লোকজন যাক ওখানে, এই জন্য উনি পদত্যাগ করেছেন, এবং কেউই চাচ্ছে না এই যুদ্ধ, কেউই চাচ্ছে না। এবং বুট অন দ্য গ্রাউন্ড হয়ে গেলে তো আরো অনেক ক্যাজুয়ালিটি আসবে, এবং আমেরিকা ক্যাজুয়ালিটি পছন্দ করে না, কিন্তু তারপরেও আসবে। যেমন রিসেন্টলি কি বলে, আহ, ইয়ে বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি জানি এরকম অনেক আমাদেরকে আরো আত্মাহুতি দিতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে, আরো আহ, কি বলে লোকজন মারা যেতে পারে, হতাহত হতে পারে, এই ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে নিতে হবে দেশের লক্ষ্যে, এই লক্ষ্যে, ইত্যাদি ইত্যাদি। তো ওনার এই কথা বলতে পারেন উনি, তার কারণ হচ্ছে ওনার ফ্যামিলির কেউ যায় নাই এখান থেকে। অথচ উনি আবার বিভিন্ন, ধরেন প্রিন্স উইলিয়াম, হ্যারি বা এদেরকে উনি টাউট করছেন যে এরা ভীতু, এরা আসতে চায় না যুদ্ধে। কারণ ইউকে কে উনি যুদ্ধে জড়াতে বলেছিলেন, ইউকের প্রধানমন্ত্রী, উনি সেটাতে রাজি হননি, স্ট্যামার। তো এটাকে ইলিগাল ওয়ার বলেছেন। তো এরকম করেছে, তো ওনারা বলেছেন যে তোমার ফ্যামিলির তো কেউ যুদ্ধ করে নাই, আর আমরা রাজার ফ্যামিলি হয়েও আমরা যুদ্ধ করেছি, আমাদেরকে যুদ্ধে যেতে হয়েছে, আমরা জনগণের সাথে থেকেছি, আর তোমরা তো জনগণের সাথে থাকুনি। তো এই হচ্ছে অবস্থা, পরিস্থিতি আমেরিকার। এবং আমরা তাকিয়ে আছি একটা ভালো শুভ বুদ্ধির উদয় হোক ডোনাল্ড ট্রাম্পের, এবং আমরা দেখতে থাকি যে ইরান এদের ধ্বংস কত দূর করতে পারে। ইরানের ধ্বংস হচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু ইরানের এখনো অনেক আর্মস অ্যামুনেশন রয়ে গেছে, অনেক স্ট্র্যাটেজি রয়ে গেছে। যেমন আমরা দেখলাম আহ, গার্সিয়াতে যে অ্যাটাকটা করার চেষ্টা করলো ইরান, এটা কিন্তু একটা মেসেজ সম্পূর্ণ চলে গেছে যে ইরান বসে থাকবে না। ইরানের দূরপাল্লা অনেক দূর, এটা শুধু 2000 না, ইট ইজ ডাবলড, দে হ্যাভ ডাবলড ইট, এবং অনেকেই এই র্যাডারের ভেতরে চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।